প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আজকে আমরা আলোচনা করব রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয় সম্পর্কে। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন দুজন ডায়াবেটিস বিশেষজ্ঞ। পরিচয় করে দিতে চাই, ডাক্তার সুলতানা মারুফা শেফিন, অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং ডান দিকে আছেন ডক্টর নাজমা আক্তার, তিনিও সহযোগী অধ্যাপক, মার্স মেডিকেল কলেজ হসপিটাল, এন্ডোক্রাইনোলজি বিভাগে আছেন। আমি একটু ডক্টর সুলতানা মারুফা শেফিন আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশে ডায়াবেটিস রোগীদের সংখ্যা কেমন, বা বাংলাদেশে ডায়াবেটিস রোগীর প্রকোপ কেমন? ধন্যবাদ। প্রথমে আমি দর্শকদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা খুবই একটা ডিমান্ডিং সাবজেক্ট ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। আমি এন্ডোক্রাইনোলজিস্ট। আমার হরমোনের সব রোগগুলির মধ্যে ডায়াবেটিসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। ডায়াবেটিস হলো ইনসুলিন হরমোনের রোগ। ইনসুলিন হরমোন আমাদের শরীরে খাদ্য ব্যবস্থাপনার সাথে জড়িত মেইন হরমোন। খাবারকে ভেঙে শক্তি তৈরি করা, শরীর গঠন করা, রক্তের কোলেস্টেরল মেনটেন করা, লিভারের ফ্যাট মেনটেন করা, এগুলি সব কিছুই ইনসুলিন হরমোনের কাজ। যখন আমাদের শরীরে ইনসুলিন হরমোন কমে যায় বা ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করে না, তখন ডায়াবেটিস হয়। এবং ডায়াবেটিস রোগেরও অনেকগুলি ধরন রয়েছে। এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এটাই মোট ডায়াবেটিসের প্রায় 85 থেকে 95%। আমাদের দেশেও এই ডায়াবেটিসের প্রকোপ অনেক বেশি বেড়ে গিয়েছে। কারণ হচ্ছে পরিবর্তিত জীবনযাত্রার মান। এখন বাড়িগুলি ছোট হয়ে যাচ্ছে, লিফট চলে এসছে, রিক্সাগুলি ম্যানুয়াল থেকে ডিজিটাল হয়ে গিয়েছে, যার ফলে মানুষের শারীরিক পরিশ্রম কমে যাচ্ছে এবং খাবার তৈরি করা এই প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যাওয়াতে খাবার দ্রুত তৈরি করা যাচ্ছে, খাবারের পরিমাণ এবং গ্রহণ করার সময় পরিমাণও বেড়ে গিয়েছে। এর ফলে বাংলাদেশেও সারা পৃথিবীর মতো বৈশ্বিক প্রাদুর্ভাব হিসেবে ভয়ঙ্করভাবে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। জি, আর একটা বিষয় হচ্ছে যে এখন খাবার তো না রান্না করলে হয়, আসলে ফুড পান্ডা বা অন্যান্য ডেলিভারি সিস্টেম এত বেশি আমাদের বিশেষ করে শহরগুলোতে এমনভাবে বেড়ে গেছে যে আপনি চাইলেই রাত একটার সময় আপনি খাবার খেতে পারেন, এবং এটাও একটা মানে ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে যে আমরা দেখা যাচ্ছে মাঝরাতে খাবার খাচ্ছে মানুষ, যেটা আসলে মানে খাবার খাওয়ার আসলে সময় না। ডক্টর নাজমা আক্তার, আপনার কাছে আসতে চাই যে ডায়াবেটিস রোগ যে হচ্ছে কারোর, সেটা কিভাবে বোঝা যায়? ধন্যবাদ। আপা একটু আগে বলছিলেন ডায়াবেটিসের অনেক রকম ভেদ আছে। তো প্রধান যে দুটি রকম নিয়ে আসলে আমরা সাধারণত কথা বলে থাকি, বা আমাদের সবাই হয়তো জানা মতে এই দুটি কথা আমরা অনেকেই জানি, টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 রোগীদের ক্ষেত্রে তাদের কিছু টিপিক্যাল একদম শুনিয়ে আপনার মনে হবে যে এই রোগীটা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। ইভেন অনেক সময় রোগীরা নিজেরাও চলে আসে যে ম্যাডাম আমি তো দেখেছি আমার এই ধরনের প্রবলেম হচ্ছে। তাহলে কি? তার হচ্ছে পানি পিপাসা বেড়ে যাওয়া, অনেক পানি খাচ্ছি, অনেক প্রস্রাব করছি, যেটা আমি রাতের বেলা হয়তো বা একবার কি দুবার উঠতাম, বা কখনোই হয়তো বা একবারই উঠতাম, সেখানে আমাকে ঘন ঘন রাতে উঠে প্রস্রাবে যাওয়া লাগছে। আমার ওজন কমে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, কিন্তু আমি যথেষ্ট পরিমাণে খাচ্ছি, অনেক খাচ্ছি, আগে যা খেতাম তার থেকে এখন বেশি খাচ্ছি। তো এই ধরনের সিমটমগুলো নিয়ে যারা আসেন তারা একদম টিপিক্যাল ফিচার বলি আমরা, যেগুলো সাধারণত টাইপ 1-এর ক্ষেত্রে আসে। তবে টাইপ 2-র ক্ষেত্রে এই প্রবলেমগুলো নিয়েও আসতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু আসেন কিছু সিমটম যেগুলো হয়তো বা শুনলে প্রথমেই হয়তো বা আপনার মনে নাও হতে পারে তার ডায়াবেটিস। যেমন ঘা শুকাচ্ছে না, এটা একটা ব্যাপার যে আমার একটা সিজারিয়ান সেকশন হয়েছে অথবা আমার একটা সার্জিক্যাল অপারেশন হয়েছে, আমার ঘা শুকাচ্ছে না, প্রস্রাবে ঘন ঘন ইনফেকশন হচ্ছে, আমি চোখে ঝাপসা দেখছি, ওজন বেড়ে যাচ্ছে অথবা ওজন কমে যাচ্ছে। তবে টাইপ 2-র ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়ার ব্যাপারটাই বেশি থাকে। আর তার সাথে সাথে হচ্ছে আমাদের যে ম্যাক্রো আর মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনগুলো আমরা বলি, যে হার্টের সমস্যা, হঠাৎ করে হয়তো একটা কার্ডিয়াক ইনসিডেন্ট নিয়ে হয়তো বা কোথাও গিয়েছেন, সঙ্গে সঙ্গে সুগার চেক করা হলো, দেখা যাচ্ছে তার ডায়াবেটিস অনেক হাই, সেটা উনি আগে থেকে জানতেন না। দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছেন যে দাঁতের সমস্যা নিয়ে, দাঁতের ডাক্তার তাকে সবসময় সিস্টেম হচ্ছে দাঁতে কোনো কাজ করার আগে একটু সুগারটা চেক করে নাও, তো উনি বলছে আপনার তো সুগার হাই, আগে সুগারটা ঠিক করে আসেন। তো এরকম কমপ্লিকেশনগুলো নিয়ে বেশি আসে হচ্ছে টাইপ 2-র ক্ষেত্রে। ডক্টর মারুফা, আপনার কাছে আবার আসি। সেটা হলো যে আমরা যে সিমটমগুলো শুনলাম, এগুলো ছাড়া কোন একটা রোগী কিভাবে পরীক্ষা করে বুঝতে পারেন যে তার ডায়াবেটিস হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে বা হয়েও গেছে? জি, অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে যে ডায়াবেটিস বেশিরভাগ সময় লুকানো অবস্থায় থাকে। লক্ষণ সহ ডায়াবেটিস রোগীর সংখ্যা যা আছে, লক্ষণ ছাড়া কোনো রকম উপসর্গ ছাড়া ডায়াবেটিসের সংখ্যা ঠিক সেমন পরিমাণই রয়েছে। তাহলে এই রোগীগুলি আমাদেরকে ধরতে হবে এবং চিকিৎসা করতে হবে।
কাদের ক্ষেত্রে আমরা টেস্ট করব? যাদের উপসর্গ আছে তাদের তো টেস্ট করবই, যাদের উপসর্গ নাই তাদের মধ্যে যাদের ওজন বেশি, যাদের পারিবারিক ইতিহাসে ডায়াবেটিস রয়েছে, যাদের লাইফস্টাইল পছন্দসই না, কীরকম খাদ্য অভ্যাস ঠিক নাই। আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলছিলেন যে রাতের বেলা ফুড পান্ডায় অর্ডার দেওয়া যায়, ঘুম একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবং আমি এন্ডোক্রাইনোলজিস্ট হিসাবে যেটা জানি যে ঘুমের সাথে আদার্স হরমোনের অনেক বেশি সম্পর্ক। বিশেষ করে ঘুমের সময় যে হরমোনগুলো স্পেশালি কর্টিসল লেভেল কমে যাওয়ার কথা, সে গ্লুকোজের ওপর ইনসুলিনের ঠিক উল্টো কাজ করে। তাহলে কেউ যদি রাত জেগে থাকে তাহলে তার ব্লাড গ্লুকোজ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জি, তাহলে যে পেশাগুলি বা ইচ্ছাকৃতভাবে যারা রাত জাগেন তাদেরও এই ডায়াবেটিস চেকের আওতায় আনা উচিত। এখন তো অনেকে আসলে দেখা যায় যে ঘুমের যে অভ্যাস সেটা অনেকে চেঞ্জ হয়ে গেছে, অনেক রাত পর্যন্ত মোবাইলে দেখা যাচ্ছে যে হয়তো সোশ্যাল মিডিয়াতে তারা সময় কাটাচ্ছেন, ফলে দেখা যায় রাতে ঘুমাচ্ছে না, এমনকি বাচ্চারাও তাই। হ্যাঁ, সেই জন্য মানবজাতির প্রতি সোশ্যাল জেট ল্যাগ বলছি আমরা এখন, যে আসলে একটা সময় আমরা জেট ল্যাগ বলতে যেটা বুঝি যে আমাদের টাইম জোন যখন চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমাদের সোশ্যাল লাইফের এই টাইমিংটা চেঞ্জ হয়ে যাওয়াটাও কিন্তু এক ধরনের জেট ল্যাগ, যেখানে আপা যেটা বললেন যে হরমোনের ইমব্যালেন্সগুলো হচ্ছে। এবং এই চেঞ্জিং লাইফস্টাইলকে যে আমরা বলছি ডায়াবেটিস হওয়ার কারণ, সেটার মধ্যে ঘুম অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটা আসলে প্রায় আলোচনা করা হয় না। সবাই হয়তো খাবারের দিকে শুধু নজর খাবারের দিচ্ছেন, দিকেই নজর, শারীরিক পরিশ্রমটা এরপরে আসে। সবাই বলে আমি তো খাওয়া মেনে চলি, আমার আমি তো ওজন খুব কম কমছে না, খাচ্ছি। শুধু খুব কম খাচ্ছি। কিন্তু শুধু খেয়ে যে এই জিনিসটাকে মেনটেন করা যায় না, খাওয়ার সাথে শারীরিক পরিশ্রম এবং ঘুমের প্যাটার্ন মেনটেন করা, এটা যে খুবই একটা জরুরি ইস্যু, এটা জানাতে হবে। আপনি বললেন যে ছোট বাচ্চারা জেগে থাকছে, তাদের তো এখনই গঠনও শেষ হয়নি শরীরের। একটা শিশু, আমরা বলি যে শিশুকাল 16 বছর বা 18 বছর, এই সময় শরীরের গঠনগুলো চলতে থাকে, ব্রেনের গঠন, লিভারের গঠন, শরীরের সমস্ত অঙ্গের গঠন। তারা অ্যাডাল্ট লাইফে কীভাবে হ্যান্ডওভার নিয়ে কাজ করবে হরমোনগুলো, সেগুলো তারা প্রিপারেশন নেয়। এই প্রিপারেটরি ফেজেই যদি এই গন্ডগোলগুলো ঢুকে যায়, খাবার নিয়ম মেনেছি, এক্সারসাইজ নিয়ে মেনেছি, কিন্তু ঘুমটাও ঠিকমতো ঘুমাইনি, সারা রাত জেগেছিলাম, আমি জেগেছি বলে আমার বাচ্চা শিখেছে যে না এটাই তো নিয়ম, রাত জাগতে হয়, তাহলে আমাদেরকে ঠিক হতে হবে, আমাদের পরিবার এবং সমাজ এবং জাতিকে ঠিক করার জন্য। তাহলে এই জিনিসগুলো যাদের মধ্যে থাকবে তাদেরই আমরা ডায়াবেটিস টেস্ট করব। ডায়াবেটিস বিভিন্নভাবে টেস্ট করা যায়। একটা হচ্ছে যাদের উপসর্গ আছে তাদের র্যান্ডম ব্লাড গ্লুকোজ যদি 11.1 বা তার বেশি থাকে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে তিনি ডায়াবেটিসের রোগী। পরবর্তী টেস্টগুলো তার জন্য অবশ্যই করতে হবে। আর যাদের কোনো লক্ষণ নেই তাদের ক্ষেত্রে খালি পেটে এবং গ্লুকোজ খাওয়া শুরু করার 2 ঘন্টা পরে রক্ত পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটাও করতে হবে রাতে, ঠিকমতো খাওয়া শেষ করতে হবে রাত 11টার মধ্যে, এরপরে পানিও খাওয়া যাবে না এবং ঠিকমতো ঘুমিয়ে পড়তে হবে। 6 থেকে 8 ঘন্টার একটা ঘুমাতে হবে। রোগীরা অনেক সময় সন্ধ্যাবেলা চেম্বারে এসে বলেন যে এখন তো না খেয়ে আসছি, এখন টেস্ট করতে চাই, কিন্তু না খেয়ে থাকাটা হবে ওভারনাইট, সারা রাত ধরে না খেয়ে থাকা এবং সঠিকভাবে ঘুমানো। অনেক আছে রাতে কাজ করেছে, এখন রাতের কাজটা অনেক বেড়ে গেছে। আগে রাতের কাজটা শুধু চিকিৎসক সমাজের জন্যই সীমাবদ্ধ ছিল, হসপিটাল সিস্টেম। এখন না রাতে কাজ করাটা সব পেশার অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং বাসা থেকেও রাতে জেগে জেগে কাজ করে। তো সারা রাত জেগে থেকে যদি এসে রক্ত পরীক্ষা করে, এটা অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট হলো না। সকালে এসে রাত 11টার পর থেকে যে কোনো খাবার এবং পানি না খেয়ে ঠিকমতো ঘুমিয়ে সকাল 8টা থেকে 11টার মধ্যে প্রথম রক্তটা দিতে হবে। এরপরে 2 ঘন্টা রক্ত দেওয়ার পরে কাছাকাছি যে চেয়ারটা আছে সেখানে বসে থাকতে হবে। 2 ঘন্টা পরে আবার রক্ত পরীক্ষা দিতে হবে। আরেকভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে শুধু খালি পেটে ব্লাড সুগার দেখলাম, সেটা যদি 7 বা তার বেশি থাকে তাহলে আমরা বলবো যে হ্যাঁ আপনি ডায়াবেটিস আক্রান্ত হয়েছে। আরেকটা হচ্ছে 3 মাসের গড় দেখা, হিমোগ্লোবিন A1C, এটা যদি 6.5 বা তার বেশি হয় তাহলে আমরা বলবো ডায়াবেটিস। তবে এই টেস্টে যাদের রক্ত স্বল্পতা আছে, হিমোগ্লোবিন A1Cর ব্যাপারে বা রক্তের বিভিন্ন রোগ আছে, তাদের ক্ষেত্রে সঠিক চিত্র বোঝা যায় না। ইন্টারেস্টিং হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের ডায়াবেটিস হওয়ার আগে একটা প্রি ডায়াবেটিস স্টেজ আছে এবং এটাও অনেক একটা দীর্ঘ সময় হতে পারে। যে অনেক নিয়মকানুন মেনে চলে, তার প্রি ডায়াবেটিস থাকলেও সে ডায়াবেটিসে ঢুকতে বাধা পেতে পারে, মানে তার ডায়াবেটিসে প্রতিরোধ করতে পারে। আর যার প্রি ডায়াবেটিস আছে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন হলো না, খাবার নিয়ম, এক্সারসাইজ, ঘুমের নিয়ম ঠিক করলাম না, তারা খুব দ্রুত ডায়াবেটিক হয়ে যান। আমরা এই OGTT খালি পেট এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে যে টেস্ট করি, তার মধ্যে এই প্রি ডায়াবেটিক স্টেজটাও নির্ধারণ করতে পারি এবং তাদেরকে সম্ভাব্য সাবধানতার মাধ্যমে
ডায়াবেটিসে প্রবেশ করা থেকে প্রতিহতও করতে পারি। তার মানে হচ্ছে যে সমস্ত রোগীদের ডায়াবেটিস নেই তারা যদি টেস্ট করতে চান সেক্ষেত্রে ওজিটিটি হচ্ছে সবচেয়ে Gold ভালো standard, একটা পরীক্ষা, জি, যেটার জি। মাধ্যমে সে ডায়াবেটিস হলো কিংবা প্রি ডায়াবেটিক দুটোই আসলে হ্যাঁ, এবং সে নরমালে আছেন কিনা সেটাও জানতে পারি। সেটাও 3টা বোঝা যায়। স্টেজই আমরা বুঝতে পারি। জি, অনেক ধন্যবাদ ডক্টর আসবা আক্তার। আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে ডায়াবেটিসের চিকিৎসাগুলো কিভাবে করা হয়ে থাকে? ধন্যবাদ। ডায়াবেটিসের চিকিৎসা শুধুমাত্র যে ড্রাগ দিলাম তা কিন্তু না। শুধু ড্রাগ দিয়ে ডায়াবেটিসের চিকিৎসা করলে কিন্তু আসলে ডায়াবেটিস রোগীর যে মেইন যে উদ্দেশ্য সেটা কিন্তু আমরা এখানে পাবো না। তাহলে শুরু করতে হবে একদম যেটা যে খাদ্যাভ্যাস, তার জীবন প্রণালীর পরিবর্তন এবং তার শারীরিক পরিশ্রম বা ব্যায়াম, এবং তারপরে তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট তাকে কোন ড্রাগটি দিয়ে আমি চিকিৎসা করব সেইভাবে। তাহলে তার খাদ্যাভ্যাসের কথা যদি বলি, তাহলে তাকে আমরা অনেকে মনে করেন ডায়াবেটিস মানে হচ্ছে ডায়েট কন্ট্রোল। ডায়েট কন্ট্রোল শব্দটা কিন্তু আমরা ইউজ করি না কোনোভাবেই। এখানে কন্ট্রোল না, এখানে আসলে সবার জন্য যেটা উচিত সুষম খাবার, সুষম খাবার, সুষম বন্টন, যেটা আমরা ভায়োলেট করি। যেটা একটু আগে আপনারা বলছেন যে যখন যেটা খাওয়ার কথা সেটা না খেয়ে যে সময় খাওয়ার কথা সেটা না করে আমরা এলোমেলোভাবে খাচ্ছি। তাহলে এই যে সুষম খাবারের বন্টনটা, এটা একজন ডায়েটিশিয়ান সাধারণত একজন ডায়াবেটিসের রোগীর তার হাইট, ওয়েট, তার জীবন প্রণালী, তার রিকোয়ারমেন্ট, তার অন্যান্য কোনো অসুখ আছে কিনা, এবং অবশ্যই তার এমন যেমন হতে পারে যে তিনি প্রেগনেন্ট, অথবা তিনি হয়তো খুব কায়িক পরিশ্রম করেন, আর একজন আছেন যিনি শুধুমাত্র টেবিল চেয়ারে বসেই কাজ করছেন। দুজনের তো জীবন পদ্ধতি আলাদা আলাদা, এবং তাদের রিকোয়ারমেন্টও ডিফারেন্ট হবে, বয়স একটা ব্যাপার। তো এইসব ক্ষেত্রে এই সব কিছু বিবেচনা করে তাকে একটি ডায়েট চার্ট করা হয়। তা আমি একটু সহজ করে যদি বলি, তাহলে ক্যালোরিটা মেপে দেওয়া হয়। সেই ক্যালোরিটাকে আমরা 6 ভাগে ভাগ করি, 3টি প্রধান খাবার আর মাঝখানে 3টি ছোট স্ন্যাক্স। তাহলে সকালের একটি নাস্তা, দুপুরের আমরা যেটা বলি লাঞ্চ, রাতের ডিনার, মাঝখানে 11টার সময় একটা মিড মর্নিং স্ন্যাক্স, বিকালে একটি ইভিনিং স্ন্যাক্স, রাতে শোয়ার আগে, অথবা যদি কোনো রোগীদের থাকে যে ভোরের দিকে গিয়ে অনেকে বলে যে আমি যখন নামাজ পড়তে উঠি তখন আমার খুব হাত পা কাঁপে, আমার খুব খারাপ লাগতে থাকে, তখন দেখি আমার সুগারটা ফল করে যায়। তো লেট নাইট শোয়ার আগে 2টি ডায়াবেটিসের বিস্কিট অথবা হাফ কাপ দুধ এরকম কিছু একটা যদি খেয়ে ঘুমায়, অথবা উনি যদি ভোরে উঠে নামাজ পড়ার সময় ওই সময়টাতে যদি হালকা 2টি বিস্কিট খেয়ে নামাজ পড়ে বা অল্প কয়েকটা মুড়ি খেয়ে নামাজ পড়ে, তাহলে কিন্তু এই জিনিসগুলো অ্যাভয়েড করা যায়। তাহলে একটা হচ্ছে সুষম খাবারের বন্টন, আর জানতে হবে কি আমি অ্যাভয়েড করব। আমরা যে খাবারে এখন অভ্যস্ত হয়েছি, আসলে আমরা যখন বড় হয়েছি এই ধরনের খাবার আমরা বাসার হোমমেড খাবারই খেতাম। মায়ের রান্না আমাদের সবারই খুব পছন্দ। এখন মায়েরা মানে আমাদের কথা যদি বলি, আমরাও আসলে এখন অনেক বেশি ব্যস্ত যে আমরা আসলে এই ধরনের খাবারের মেনটেন্সটা এখন হয় না। আমরা ইজি ফুডে চলে গিয়েছি, অর্ডার করা ফুড। তো এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। মানে ফাস্ট প্রসেসিং ফুডগুলো কিন্তু আমাদের সবার জন্যই খারাপ, খুবই ওয়েলি, হ্যাঁ, খুবই মানে ভাজা পোড়া, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। খুব মিষ্টান্ন জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। পরিশ্রম একটা হচ্ছে, অনেকে এসে বলে যে ডাক্তার সাহেব আমার তো সকাল 8টা থেকে রাত্রে 9টা 11টা পর্যন্ত অফিস করতে হয়, আমার তো অনেক পরিশ্রম হয়, আমার কি হাঁটার দরকার আছে কিনা? না, পরিশ্রম এটা উনি একটা হেকটিক লাইফস্টাইলের মধ্যে দিয়ে যায়, কিন্তু এক্সারসাইজ কিন্তু ডিফারেন্ট। ক্লান্ত হচ্ছেন কিন্তু আসলে তার কায়িক পরিশ্রম হচ্ছে না, যেটা আমরাও করতে পারি না। আমারও কিন্তু আমাদের যে লাইফস্টাইল সেখানে আমরা সারাদিন আমরা রোগী দেখছি, অনেক কাজ করতেছি। এখন বেশিরভাগ ডাক্তারদেরই কিন্তু আসলে এক্সট্রা এক্সারসাইজ করার কোনো সুযোগটা আসলে নাই, কিন্তু সুযোগ করে নিতে হবে। তাহলে তাকে কমপক্ষে আমরা বলি যে 150 মিনিট সপ্তাহে হাঁটতে হবে। সেটা যদি আপনি ভাগ করেন 30 মিনিট সপ্তাহে কমপক্ষে 5 দিন, অথবা 40 মিনিট করে, ওনার ফিজিবিলিটি অনুযায়ী। অনেকে জিজ্ঞেস করে সকালে তো সময় পাই না, রাতে তো আমি দেরি করে আসি। তো আমরা এখন আরও সহজ করেছি, যেটা আমাদের এই লাইফস্টাইলের সাথেও আমাদেরকে অ্যাকোমোডেশন তো আমাদেরকে অ্যাকাস্টম তো আমাদের কী করতে হবে, আপনি যখনই সময় পান তখনই আপনি কিছু এক্সারসাইজ করে নেবেন। আমরা একটু এনকারেজও করি। আমাদের কিন্তু প্রত্যেক অফিসগুলোতেই আমরা যদি একটু একটা এক্সারসাইজ কর্নার করে দিতে পাই, আমাদের ব্রেক আওয়ারে কিন্তু আমরা সবাইকে একটু ট্রেডমিলে দৌড়িয়ে নিলেন, ওখানে যদি একটু 2-1টা ছোটোখাটো ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু এই যে সময়ের ব্যাপারটা কিন্তু আমরা ওভারকাম করতে পারতাম। তারপরে ব্যাপারটা আসছে হচ্ছে যে নিয়মতান্ত্রিকভাবে চলা, ঘুম একটা ইম্পর্টেন্ট কথা, আপা যেটা বললেন, কখন কোনটা খাবো, কিভাবে চলবো, সুগার চেক করা, ওনাকে সুগার চেক করে করে তার ডায়াবেটিসটা ঠিক আছে কিনা সেটা ঠিক করে, যেটা বাসায় উনি একটা গ্লুকোমিটার দিয়ে করছেন। তারপরে আছে ওষুধের ক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধ আছে, আর আছে ইনসুলিন। সেটি একজন চিকিৎসক তার রোগীর ডায়াবেটিসের পরিমাণ, মাত্রা, তার রিকোয়ারমেন্ট, তার আদার্স কোনো অসুবিধা আছে কিনা, সেই অনুযায়ী তাকে মুখের ওষুধ দিয়ে শুরু করবেন, অথবা সেই ডোজটিকে কখন অ্যাডজাস্ট করবেন, তার ফলো আপটা কখন আসবে, অথবা তাকে ইনসুলিন দিয়েই শুরু করতে হবে কিনা সেটি নির্ধারণ করে থাকেন। জি, অনেক সুন্দর করে বলছেন ডক্টর সুলতানা মারুফা। আপনার কাছে আরেকবার আসি, সেটা হলো আমাদের এখন রমজান মাস চলছে, ফলে ডায়াবেটিস রোগীরাও কিন্তু রোজা রাখছেন, এবং
তাদের এই রোজা রাখার জন্য কি ধরনের পরিবর্তন আনতে হয় এই চিকিৎসা পদ্ধতিতে? ধন্যবাদ। চিকিৎসা পদ্ধতি তাহলে তিনটা জিনিসের সমন্বয়। একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, এটা তিনটা পার্ট। একটা হচ্ছে পরিকল্পিত খাদ্য গ্রহণ, একটা হচ্ছে শারীরিক পরিশ্রম, আর একটা হচ্ছে ঘুমের সময় মেনে চলা। পরিকল্পিত খাদ্য গ্রহণের আবার তিনটা অংশ। কি খাচ্ছি, কতটুকু খাচ্ছি এবং কোন সময়ে খাচ্ছি, টাইমিং, অ্যামাউন্ট অ্যান্ড কম্পোজিশন। খাবারের ব্যাপারে আমরা এই তিনটা জিনিস ঠিক করে ফেলার চেষ্টা করি। পেশেন্টের পেশা, পেশেন্টের শারীরিক পরিশ্রমের ধরন অনুযায়ী তার ক্যালোরি নির্ধারণ করে তাকে আমরা এটা গাইড করে দিই। এরপরে আসে শারীরিক পরিশ্রমের ব্যাপারটা। শারীরিক পরিশ্রমের জন্য এখন লো ইন্টেন্সিটি শর্ট ডিউরেশন এক্সারসাইজ, যে দিনে আপনি 30 মিনিট এক্সারসাইজ করে নেবেন, সেটা 10 মিনিট করে 3 বার করলে হবে। প্রিফারেবলি প্রতিদিন একই সময় করলে ভালো হয়। খুব এলোমেলো লাইফস্টাইল থাকলে পারে বডির সিস্টেমও সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারে না, চিকিৎসাও অ্যাডজাস্ট করতে পারে না। সেই জন্য চেষ্টা করতে হবে যার যে পেশা সেখানে তাকে কি করে, তার পেশাটা হয়তো রাত জেগেই করতে হয়, তাহলে সেখানেও আমরা তাকে পরিকল্পনা করে সাহায্য করব যে তিনি কোন সময় ঘুমাবেন, কোন সময় খাবার গ্রহণ করবেন। আর যারা রেগুলার লাইফে আছে, বাচ্চারা সকালে উঠবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করবে। সারা রাত জেগে পড়ছি কিন্তু দিনের বেলা আবার ঘুমাচ্ছি, মোট পড়ার টাইমটা কিন্তু বাড়লো না, আবার ক্লান্তিও বাড়ছে। এবং এই যে টোটাল এন্ডোক্রাইন সিস্টেম, আমাদের দেহঘড়ি আছে, আমরা চিকিৎসকরা জানি যে সবকিছু সময় মেনে করে, এবং চোখ দিয়ে সেটা ব্রেইন সেন্স করে হরমোনের মাধ্যমে। ব্রেন হচ্ছে সবকিছু হেডকোয়ার্টার, এখানে হরমোন, নার্ভাস সিস্টেম এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম, ইচ্ছা, ক্ষুধা, পেট ভরে গেছে, এই সমস্ত সেন্সেশনের একত্রীকরণ হয়ে বডি এক্সিকিউশন করে। তাহলে প্রথমে গেল খাদ্য পরিকল্পনা, তারপরে আসলো এক্সারসাইজ পরিকল্পনা, তারপরে আসলো ওষুধগুলো। ওষুধগুলো দু রকম, একটা হচ্ছে মুখে খাওয়া ওষুধ, একটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করার ওষুধ। মুখে খাওয়া ওষুধগুলি সবই কাজ করার শর্ত হচ্ছে শরীরে একটু ইনসুলিন থাকতে হবে। একটা নির্দিষ্ট পরিমাণ ইনসুলিন না থাকলে মুখে খাওয়া ওষুধগুলো কাজ করতে পারে না। এর মধ্যে একটা নতুন ওষুধ এসেছে, তাও এটা আমাদের দেশে বেশ কয়েক বছর হলো চলে আসছে, ইম্পাগ্লিফোজিন, ড্যাপাগ্লিফোজিন, ক্যানাগ্লিফোজিন, গ্লিফোজিন গ্রুপের ওষুধ। এটা কিডনির ওপরে কাজ করে। এটা কাজ করার জন্য ইনসুলিনের প্রয়োজন হয় না, কিন্তু যাদের শরীরে ইনসুলিন অনেক কম তাদেরকে এটা দিলে সাইড ইফেক্ট হতে পারে, এবং এটা পেশাব দিয়ে গ্লুকোজ বের করার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। তাই রমজান মাসে যদি কোনো রোগী এই গ্রুপের ওষুধ খেয়ে থাকেন তাহলে তাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। সাধারণত মুখে খাওয়া ওষুধ যেগুলো সকালে রোগী নিয়ে থাকেন সেগুলো সব চলে যাবে ইফতারির সময়। যদি আমরা এইভাবে মনে রাখি, ব্রেকফাস্ট সমান সমান ব্রেকিং ফাস্ট, মানে ইফতার, তাহলে আমরা সারা রাত না খেয়ে থেকে সকালে ওষুধ খেয়ে সারাদিন খাই। রমজান মাসে আমরা সারাদিন না খেয়ে থেকে, ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থেকে ইফতারি করে আবার সারা রাত আমরা খাওয়ার পারমিশন থাকে। তাহলে আমাদের সকালে সব ওষুধ একই মাত্রায় চলে যাবে ইফতারির সময়, আর যাদের দুপুরের ওষুধ আছে সেটা চলে যাবে সন্ধ্যা রাত, ডিনারে, আর ভোর রাত বা সাহারিতে চলে যাবে রাতের ওষুধগুলো কম করে অথবা একই মাত্রায়। এটা চিকিৎসকের সাথে কথা বলে রমজানের প্রস্তুতি নিতে হবে রজব মাস থেকে, এবং সেই সময় তার সুগার যদি অনিয়ন্ত্রিত থাকে, ব্লাড গ্লুকোজ, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে, তাহলে সেটাকে ঠিক করে নিয়ে ওষুধগুলোকে নিয়ন্ত্রণ করে 3টা নফল রোজা রেখে দেখতে হবে যে রোজা রেখে কোনো সমস্যা হচ্ছে কিনা। আর এরপরে আসে ইনজেক্টেবল এজেন্ট, যেগুলো আমরা ইনজেকশনের মাধ্যমে দিই। তার মধ্যে আসলে 2-3 ধরনের হরমোন আছে। একটা হচ্ছে ইনসুলিন। রোগীরা ইনজেকশন, যদি বলি যে ডায়াবেটিসের জন্য আপনাকে একটা ইনজেকশন দিব, তার ওনারা ধরে নেন যে এটাও বুঝি ইনসুলিন। সবগুলি আসলে ইনসুলিন নয়। একটা ইনসুলিন, একটা হচ্ছে GLP-1 হরমোন, আর একটা হচ্ছে GLP এবং GIP হরমোনের কম্বিনেশন। পরেরগুলো আমরা সপ্তাহে একদিন ইনজেকশন দিয়ে থাকি। একটা ইনজেকশন 1 সপ্তাহ কাজ করে। আর ইনসুলিন আসলে বিভিন্নভাবে দেওয়া হয়, দিনে 1 বার, দিনে 2 বার, দিনে 3 বার, একরকম ইনসুলিন, 2 রকম ইনসুলিন, এভাবে আমরা দিয়ে থাকি। সেখানেও তাই হবে, সকালে ডায়াবেটিসের জন্য যে ইনসুলিনের মাত্রা নিয়ে থাকি সেটা চলে যাবে ইফতারির সময়, আর রাতের ইনসুলিনটা অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ কমিয়ে চলে যাবে সাহরির সময়, আর দুপুরে যে ইনসুলিন ছিল সেটা চলে যাবে সন্ধ্যা রাতে। খাবারটাও তাই হবে,
ব্রেকফাস্টের মতো খাবার খেতে হবে ইফতারিতে, দুপুরে যে খাবারটা খেতাম সেটা খেতে হবে সাহরিতে, আর রাতের খাবারের জায়গায় রাতের খাবারের ক্যালোরিটা একই রকম থাকবে। আচ্ছা, এইভাবে আসলে নিয়ন্ত্রণ করতে হবে। জি, ডক্টর নাজমা আক্তার, ওই সময় এক্সারসাইজের রুটিনটা কি হবে? ধন্যবাদ। রোজার দিনে আসলে এই যে নিয়মতান্ত্রিক কথাটা আপা বললেন, যেভাবে ক্যালোরিটাকে মেপে খাওয়া হয়, ওষুধগুলোকে যেভাবে অ্যাডজাস্ট করা হয়, তাতে আমরা সাধারণত বলি আলাদা করে এক্সারসাইজের দরকার নেই। কারণ হচ্ছে প্রত্যেকটা রোজাদার রোগী কিন্তু তারাবির নামাজ পড়ছেন। তারাবির নামাজ কিন্তু এক্সারসাইজের একটা ভালো বিকল্প। ওটাতে একজন যিনি রোজা করছেন কিন্তু তারাবি নামাজ অবশ্যই পড়ছেন, তো উনি যিনি তারাবি নামাজ পড়ছেন তারা আলাদা করে এক্সারসাইজের প্রয়োজন নেই। তবে কখনো কখনো দেখা যায় যে অনেক রোগীরাই, আমরা যতই বলে থাকি না কেন, ইফতারে হয়তো বা খাওয়াটা খুব ভালো কন্ট্রোল করতে পারেননি। হ্যাঁ, তো উনি আবার খাওয়ার পরে এটা চেক করে দেখছেন যে সেখানে সুগারটা অনেক বাড়তি থাকছে, অথবা সেরিতে উঠে দেখছেন যে তার তো সুগার বেশি। হ্যাঁ, তো উনি আবার পরে আমাদের কাছে আবার চলে আসে যে ম্যাডাম আমি তো বলেছিলেন যে এক্সট্রা এক্সারসাইজের প্রয়োজন নেই। আর অবশ্যই যেটা যে এক্সারসাইজ যদি করেও থাকে সেটা কিন্তু দিনের বেলা না, রোজা রাখা অবস্থায় কিন্তু কোনো এক্সারসাইজ করার কোনো কথা আমরা বলি না একদমই। তাহলে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে যে তার খাওয়ার পরে সুগারটি বাড়তি থাকছে, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই সেটা হচ্ছে ইফতার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পর বা তারাবি নামাজের পরে উনি কিন্তু একটা হালকা মধ্যম মাত্রার, খুব ভিগরাস কোনো এক্সারসাইজ না, মধ্যম মাত্রার একটা হাঁটতে পারে সিম্পলি, এরকম একটা এক্সারসাইজ করতে পারে যাদের প্রয়োজন আছে। আর সাধারণত নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করলে ওষুধগুলো যদি ঠিকঠাক মতো ডিস্ট্রিবিউশন করা যায় তাহলে সাধারণত এক্সট্রা করে এক্সারসাইজের প্রয়োজন আসলে পড়ে না। আচ্ছা, ডক্টর সুলতানা মারুফা শেফিন, আপনার কাছে আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে। একটা প্রশ্ন মনে আসলো, সেটা হচ্ছে এখন অনেকে কিন্তু ওজন কমানোর জন্য কিছু ওষুধ গ্রহণ করছেন, যেটা মানে খুব রিসেন্টলি বাজারে এসেছে। তো সেই ওষুধগুলো যারা নিচ্ছেন তাদের রমজানের সময় আসলে কিভাবে হবে? অনেক ধন্যবাদ। আমরা ডায়াবেটিস রোগী নিয়ে আলোচনা করছি, তাহলে আমরা ডায়াবেটিক ওজন এবং ওজন এই সম্পর্কিত ওষুধগুলোর কথা বলি। এই ওষুধগুলো আসলে বেসিক্যালি ডায়াবেটিসের চিকিৎসা করার জন্য আবিষ্কার করা হয়েছে। সাইড ইফেক্ট যেমন থাকে, সাইড বেনিফিট হিসেবে পাওয়া যাচ্ছে যে এটা ওজন কমানোর জন্য, সেই জন্য এই ওষুধগুলো খুবই পছন্দনীয় ওষুধ হিসেবে টাইপ 2 ডায়াবেটিস যাদের ওজন বেশি তাদের জন্য আমরা প্রেসক্রিপশন করে থাকি। তাহলে ডায়াবেটিস রোগী যার ওজন বেশি, যার ওজন নর্মাল আর যার ওজন কম, 3 জনের ওষুধের যেটা আমরা পছন্দ করব সেটা হবে 3 ধরনের। তাহলে আমাদের বেশিরভাগ রোগীর ওজন বেশি, তাহলে আমরা এই ধরনের ওষুধ তাদের জন্য পছন্দ করব। এগুলো যে হরমোনগুলো দিয়ে ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস কন্ট্রোল সাথে সাথে ওজন কন্ট্রোল করা হয়, এটা হচ্ছে GLP-1 হরমোন এবং GLP ও GIP হরমোন একসাথে একটা কেমিক্যাল পাওয়া যায়, এই দুটো। এগুলো ওজন কমানোর কাজ করে, মূলত পেট ভরে গেছে এরকম একটা সেন্সেশন আনে বা ক্ষুধা কমে গেছে। তার সাথে কিন্তু ডায়েট প্ল্যান অবশ্যই মানতে হবে। ডায়েট কন্ট্রোল কথাটা আমরা একেবারেই উচ্চারণ করতে চাই না। ডায়েট প্ল্যান এবং এক্সারসাইজ এই দুটো না মেনে ওষুধের উপর ছেড়ে দিলে, ওষুধের একটা সক্ষমতা আছে সেইটা দিয়ে এটা কাভার করে না। আর আমরা দেখেছি তারাই আসলে ওজনটা তাদেরই বেড়ে যায় যারা একটু খেতে পছন্দ করেন, যারা একটু বেশি খান, যাদের একটু শারীরিক পরিশ্রম করার অভ্যাস কম। একই ফ্যামিলিতে অনেক সময় দেখা যায় যে সবাই হেলদি না, কেউ কেউ হেলদি। তখন যদি আপনি ইন্টারভিউ নেন দেখবেন যে সবাই টার্গেট করবে যে ও আসলে আলসে, ও বলবে না আমি বেশি খাই না, বলে যে না কিন্তু ও হাঁটাহাঁটি করে না, ও পারিবারিক কাজগুলোও করে না, ও নিজের কাজগুলো তেমন একটা স্পিডে করতে চায় না। সুতরাং এই ওষুধগুলো যখন আমরা ব্যবহার করব, সাধারণত রমজান মাসে আমরা এটা শুরু করতে চাই না। কেউ যদি আগে থেকে পেয়ে থাকে এবং তার যদি সেটার সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে থাকে তাহলে পুরো রমজান মাসে আমরা এটা কন্টিনিউ করে থাকি। এবং একটাই ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে মনিটরিং করতে হবে ব্লাড গ্লুকোজ। সাহরির আগে, সাহরির 2 ঘন্টা পরে, আসরের পরে, ইফতারির আগে পরে এবং সাহরির পূর্বে, এই কয়বার মাপতে হবে। এবং একটু পানিটা স্বাভাবিক সবাই যা খাবে তার থেকে অন্তত 500 ml পানি বেশি খেতে হবে, যাতে এই ওষুধগুলো থেকে ডিহাইড্রেশন না হয়। জি, আমাদের আসলে সময় শেষ। সুলতানা মারুফা শেফিন এবং নাজমা আক্তার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। অনেক কিছু জানলাম আসলে আপনাদের কাছ থেকে ডায়াবেটিস রোগীদের বিষয়ে এবং একই সাথে ওজন নিয়ন্ত্রণের ব্যাপারে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনলেন এতক্ষণ ধরে যে চাইলে আসলে আমরা রমজানের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারি, এমনকি ডায়াবেটিস রোগীরাও সুন্দরভাবে রোজা পালন করতে পারি। আমরা আশা করব যে আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন এবং আপনার চিকিৎসকের পরামর্শ সবসময় থাকবেন। আপনারা ভালো থাকবেন এই আশা করে শেষ করছি।